আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসডি প্রেমিসেস থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি পূর্ণাঙ্গ একাডেমিক অঙ্গন। এখানে শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো বন্ধুরা, তোমরা যদি নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চাও তবে এখনই সাবস্ক্রাইব করো। আজকে আমরা আলোচনা করব 100 মিটার স্প্রিন্ট নিয়ে। এই ভিডিওটি বানানোর সময় দুটি প্রশ্ন মনের মধ্যে বারবার আসছিল। সেটা হচ্ছে, এটি তো একটি গতির খেলা, এই গতি আমরা কোথায় পাই? এটি কি আমাদের জন্মগত অর্জন, না প্রশিক্ষণের মাধ্যমে গতি বৃদ্ধি হয়? আসলে গতি হলো ব্যক্তির জন্মগত প্রাপ্তি। আমরা ইচ্ছা করলেই গতি বাড়াতে পারি না। তাহলে আমরা কিভাবে অলিম্পিক জয় করব? হ্যাঁ বন্ধুরা, গতি না বাড়লেও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সর্বোচ্চ গতি বের করে তার সাথে সায়েন্টিফিক পদ্ধতিতে প্রশিক্ষণ করে সময় কমিয়ে এনে আমাদের পারফরমেন্স ভালো করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে এসেনশিয়াল ফিচার অফ 100 মিটার স্প্রিন্ট। গতি আমাদের দলগত প্রাপ্তি, শারীরিক ও মানসিক ক্ষমতা গতিকে ত্বরান্বিত করে। শারীরিক যেসব বৈশিষ্ট্যগুলো স্প্রিন্ট ইভেন্টকে প্রভাবিত করে তা নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। প্রথমে আমরা দেখেছি 100 মিটার স্প্রিন্ট একটি স্পিডি গেম। 100 মিটার স্প্রিন্ট একটি অতি দ্রুত গতিসম্পন্ন খেলা। অত্যন্ত পাওয়ারফুল ও ফাস্ট মাসকুলার কন্ট্রাকশনের মাধ্যমে এর মুভমেন্ট নিয়ন্ত্রিত। এটি একটি জেনেটিক প্রভাব। কেউ ইচ্ছা করলেই ইচ্ছা মতো গতি বাড়াতে পারে না, তবে সায়েন্টিফিক পদ্ধতিতে ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে সর্বোচ্চ গতি বের করে আনা সম্ভব। এর সাথে সময় কমানোর জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে যা খেলোয়াড়কে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এরপরে আমরা দেখেছি জেনেটিক প্রভাব। জেনেটিক প্রভাবটা আসলে হচ্ছে মানুষের জন্মগতভাবে প্রাপ্ত। তো গতি আমরা এই জেনেটিক প্রভাব থেকে পেয়ে থাকি, হেরিডিটারি আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকি। আমাদের যে জিন রয়েছে, এই জিনগুলি আমাদের এই গতির সাথে সম্পৃক্ত। আমরা আমাদের প্যারেন্টস বা পূর্বপুরুষদের কাছ থেকে যে ধরনের জিন পাই, সেই জিনের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমি দ্রুত গতি সম্পন্ন খেলোয়াড় হব না স্লো গতি সম্পন্ন খেলোয়াড় হব। অর্থাৎ আমার ফাস্ট টুইস্ট মাসল বা স্লো টুইস্ট মাসল ডিপেন্ড করে জেনেটিক ইম্প্যাক্টের উপরে। এরপরে রয়েছে হোয়াইট মাসল ফাইবার ম্যাক্সিমাম। আপনারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে ডান দিকে যে চিত্রটি দেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম হচ্ছে হোয়াইট মাসল ফাইবার এবং খুবই সামান্য কিছু আছে রেড মাসল ফাইবার। তো যেসব খেলোয়াড়দের মধ্যে হোয়াইট মাসল ফাইবারের পার্সেন্টেজ 80% উপরে, তারা অবশ্যই দ্রুত গতি সম্পন্ন খেলা ভালো হবে। অর্থাৎ 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট এগুলি তাদের জন্য ভালো হবে। এরপরে আমরা দেখছি এক্সট্রিম মেসোমর্ফ। এক্সট্রিম মেসোমর্ফ হলো শরীরের কাঠামোগত একটি বৈশিষ্ট্য বা প্রভাব, যেটা কিনা আমাদের কার্যকলাপ বা আমাদের কর্মক্ষেত্রে তার প্রভাব ফেলে। তো আমরা এখানে জানি এক্সট্রিম মেসোমর্ফ যারা, তারা 100 মিটার স্প্রিন্টে ভালো হয়ে থাকে। ডান দিকের আমরা যদি চিত্রটি দেখি, একটোমর্ফ, মেসোমর্ফ এবং এন্ডোমর্ফ। একটোমর্ফ একটি রোগা পাতলা, মেসোমর্ফ পেশিবহুল এবং এন্ডোমর্ফ পেশির সাথে মেদবহুল। তো এই ক্ষেত্রে আমাদের মেসোমর্ফ যারা, তারা কিন্তু এক্সট্রিম মেসোমর্ফ, তারা কিন্তু 100 মিটার স্প্রিন্টের জন্য অত্যন্ত উপযুক্ত, কারণ এদের মাসুল অত্যন্ত পাওয়ারে এবং অত্যন্ত ফোর্সের সাথে কন্ট্রাক্ট করে বলে এরা ফাস্ট টুইস্ট মাসুল এবং এরা দ্রুত মাসকুলার কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারে বলে এদের গতি অনেক দ্রুত হতে পারে। এই কারণে এরা 100 মিটার স্প্রিন্টে ভালো হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গুড রিঅ্যাকশন টাইম অ্যান্ড গুড রিঅ্যাকশন অ্যাবিলিটি। গুড রিঅ্যাকশন টাইম হলো, আমি যদি কখনো আমার স্টার্টিং এর সময় অন ইওর মার্ক বলে আমার যে সিগন্যাল সাউন্ড হয়, অথবা অন ইওর মার্ক গো বলার সাথে সাথে আমি যে শুনলাম, কানে শোনার পরে আমি যে অ্যাকশন শুরু করলাম, এই যে সময়, এই সময়টার মধ্যেই আমাদের এই রিঅ্যাকশন টাইম বিদ্যমান। অর্থাৎ রিঅ্যাকশন টাইম হলো শোনার পরে স্টার্টিং সিগন্যাল ফায়ার শোনার পরে
কাজটা শুরু করাটাই হলো আমাদের রিঅ্যাকশন টাইম। আর আমরা শোনার পর থেকে যখন প্রথম স্টেপ আমরা নিতে সক্ষম হব সেটাই হচ্ছে রিঅ্যাকশন অ্যাবিলিটি। তো গুড রিঅ্যাকশন টাইম এবং গুড রিঅ্যাকশন অ্যাবিলিটি আমাদের স্টার্টিং ইভেন্টের জন্য, স্টার্টিং এর জন্য 100 মিটার স্প্রিন্টে খুবই জরুরি। এরপরে আমরা দেখেছি অ্যারোবিক না অ্যানারোবিক মুভমেন্ট। তাহলে 100 মিটার স্প্রিন্ট প্রকৃত অর্থে একটি অ্যানারোবিক মুভমেন্ট। স্পিডি গেমগুলি সবই অ্যানারোবিক মুভমেন্ট। অ্যানারোবিক মুভমেন্টে কি হয়, এটা অক্সিজেন থেকে আমাদের এখানে এই এনার্জি সাপ্লাই হয় না। আমরা যে খাদ্য গ্রহণ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, এই যে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে এখান থেকে যে এনার্জিটা আমাদের শরীরের মধ্যে স্টোর হয়ে থাকে সেখান থেকেই এই এনার্জিটা সাপ্লাই হয় বলে কুইক এরা মাসেলে ওয়ার্ক করতে পারে। এবং এই কুইক মাসকুলার ওয়ার্ক করতে পারে বলেই অ্যানারোবিক সিস্টেমটা 100 মিটার স্প্রিন্টের জন্য খুবই উত্তম। এই কারণে আমাদের অ্যানারোবিক সিস্টেম ডেভেলপ করার জন্য যে ধরনের ট্রেনিং সেগুলি করা বাঞ্ছনীয়। এরপরে ফসফোক্রিয়েটিং সিস্টেম ফর এটিপি রিসিনথেসাইজ। আমরা তো এনার্জি পাচ্ছি শরীরের ভিতরে গচ্ছিত এনার্জি থেকে, এটাকে বলা হয় এটিপি পিসি সিস্টেম। এটিপি হচ্ছে এনার্জি ট্রান্সপোর্ট মলিকুল, অর্থাৎ এখানে আছে 3 ধরনের ফসফেট। একটা ভেঙে গেলে পরে ব্রেকডাউন হলে আমরা এনার্জি পাই, এনার্জি পেয়ে আমরা কাজ করি এবং এই এনার্জিকে আবার রিসিনথেসাইজ করতে হয়। কিভাবে রিসিনথেসাইজ করে না, তো অনেকগুলি পদ্ধতি আছে এই এটিপি রিসিনথেসাইজের। একটা হচ্ছে ফসফোক্রিয়েটিন, একটা হচ্ছে গ্লাইকোলিটিক সিস্টেম, আর একটা অ্যারোবিক সিস্টেম বা অক্সিডাইজেশন সিস্টেম। তো এই তিনটের মধ্যে সবচেয়ে 100 মিটার স্প্রিন্টের জন্য এটিপি রিসিনথেসাইজের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে পিসি সিস্টেম, মানে ফসফোক্রিয়েটিন সিস্টেম। এই ফসফোক্রিয়েটিন সিস্টেমে খুবই দ্রুত, পাওয়ারফুলি, ফোর্সফুলি মাসেলকে কন্ট্যাক্ট করতে সম্ভব হয় এই এনার্জি দিয়ে। তো এটা আমরা কি করে পাই না, তো যখন এই ফসফোক্রিয়েটিন আবার ব্রেকডাউন হয় তখন নতুন একটা এনার্জি পাই, সেটা পিআই। তো আমরা প্রথম যখন এটিপি ব্রেকডাউন হয় একটা ফসফেট আলাদা হয়ে যায়, পরবর্তীতে ফসফোক্রিয়েটিন ব্রেকডাউন হয়ে যে এনার্জি আমরা পাই সেটা তার সাথে অ্যাড হয়ে আবার এটিপি তৈরি করে। তো এইভাবেই এটিপি ডিসেন্টাইসাইজ হয়ে 100 মিটার স্প্রিন্টের জন্য উপযুক্ত এনার্জিকে সাপ্লাই দিতে পারে। এরপরে ব্রিদিং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যত ঘন ঘন ব্রিদিং নেব 100 মিটার স্প্রিন্টের সময় তত বেশি অক্সিজেন আমরা ইনটেক করব। অক্সিজেন ইনটেক বেশি করলে পরে মাসেল স্লো হয়ে যাবে, মাসকুলার ওয়ার্ক স্লো হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব যত কম ব্রিদিং নিয়ে আমরা স্প্রিন্টিং ইভেন্টটা শেষ করতে পারি। এরপরে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কোর স্ট্রেংথ অ্যান্ড স্পিড এন্ডুরেন্স। সো আমাদের যে কোনো মুভমেন্ট শুরু হয় কোর স্ট্রেংথ থেকে, কোর রিজন থেকে। কোর রিজন হলো আমাদের যে নাভি আছে, নাভির আশেপাশ এরিয়াটাই হলো কোর রিজন। তো এই কোর রিজনের স্ট্রেংথ অর্থাৎ এক্সপ্লোসিভ স্ট্রেংথ যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের স্পিড যেমন বাড়বে তেমন স্পিড এন্ডুরেন্সও আমাদের ডেভেলপ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসেনশিয়াল ফিচার অফ 100 মিটার স্প্রিন্টে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের শরীরের অ্যানাটমি এবং ফিজিওলজিক্যাল যেই কন্ডিশনে, যেই কারণগুলি, যেই প্রভাবগুলির উপরে 100 মিটার স্প্রিন্ট নির্ভর করে সেই বিষয়গুলি আমরা এখানে আলোচনা করেছি। এরপরে কি আছে দেখা যাক। এরপরে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4 ইম্পর্টেন্ট ফেজ অফ 100 মিটার স্প্রিন্ট। অর্থাৎ 100 মিটার স্প্রিন্ট আমরা যখন ট্রেনিং করব তখন যেই 4টা ফেজে করব সেই 4টা ফেজ নিয়ে এখন আমরা আলোচনা করব। এই 4টা ফেজ হচ্ছে স্টার্টিং ফেজ, অ্যাক্সেলারেশন ফেজ, মেইনটেনেন্স ফেজ এন্ড ফিনিশিং ফেজ বা ফলো থ্রু ফেজ। প্রথমে আমরা দেখি স্টার্টিং ফেজে কি আছে। স্টার্টিং ফেজকে আমরা দেখেছি ক্রাউড স্টার্ট বা ব্লক স্টার্ট দিয়ে আমরা শুরু করি। এখানে ব্লক স্টার্ট 3 ধরনের রয়েছে, একটা হচ্ছে বাঞ্চ স্টার্ট, একটা মিডিয়াম স্টার্ট, একটা ইলংগেটেড স্টার্ট। বাঞ্চ স্টার্টের টো টু টো ডিস্টেন্স কম থাকে, তারপরে ইলংগেটেড, মিডিয়াম, তারপরে ইলংগেটেড। মূল বিষয় হলো এই যে আমরা ব্লক ইউজ করি, এই ব্লকের মূল বিষয়ই হচ্ছে টু 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 ডিস্টেন্স কতটুকু রাখছি, এটাই হচ্ছে আমার মূল বিষয়। অর্থাৎ প্রথম স্ট্রং ফুট এবং রেয়ার ফুট
দুটো ফুটের মাঝে যে দুটো ব্লক, এই দুটো ব্লক আমরা কত ডিস্টেন্সে রাখছি। নর্মালি বাঞ্চ স্টার্ট যেটা, এদের তো ডিস্টেন্স কম থাকে। মূলত যারা খুব লম্বা চওড়া, হেভি মাসল মাস, পাওয়ারফুল, এরা কিন্তু বাঞ্চ স্টার্ট নেয়, কারণ এই বাঞ্চ স্টার্টে দ্রুত ব্লক থেকে বেরোনো সম্ভব। কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের কিন্তু অত মাসল মাস নাই, অত হাইট নাই, যার ফলে আমরা যদি এই বাঞ্চ স্টার্ট নিয়ে আমরা প্রকৃত ব্যালেন্স রাখতে পারবো না। তাই এখানে আমরা বায়োমেকানিক্যাল অ্যাডভান্টেজটা ইউজ করব। সেটা কি না, তো আমরা যদি ইলংগেটেড বা মিডিয়াম স্টার্টটা নিই, তাহলে আমাদের বডিটা লিন হয়ে থাকবে বেশি, আর বাঞ্চ স্টার্টে বডিটা উঁচু হয়ে থাকে। তো বডি যত, থিওরি বলে বডি যত লিন হবে, হরিজন্টাল রেঞ্জটা, হরিজন্টাল স্পিডটা তত বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই টেকনিকটা ইউজ করে আমরা নিচের দুটো মিডিয়াম অথবা ইলংগেটেড যে কোনো একটা ইউজ করতে পারি স্টার্টিং এর সময়। এরপরে রয়েছে বডি অ্যাঙ্গেল ডিউরিং ফার্স্ট স্ট্রাইড, অর্থাৎ আমরা যখন ফার্স্ট স্ট্রাইড নেব ব্লক থেকে বেরোনোর সময়, তখন আমার বডি অ্যাঙ্গেল অবশ্যই 45 ডিগ্রি থাকা উচিত। কারণ আমরা যখন ফোর্সফুলি বেরিয়ে যাব, তখন এখানে দুই ধরনের ফোর্স কাজ করে, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আর একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স। তো আমার শরীরে যদি দুটো ফোর্স আমি একসাথে ইকুয়ালি অ্যাপ্লাই করতে পারি, তাহলে ফার্স্ট স্ট্রাইডে আমি ম্যাক্সিমাম রেঞ্জ কভার করতে পারবো, ম্যাক্সিমাম দূরত্ব কভার করতে পারবো। এই জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে সবচেয়ে বেটার অপশন। এরপরে রয়েছে স্ট্রং ফুট। আমরা অবশ্যই স্ট্রং ফুটটাকে রাখবো সামনে, প্রথমে পিছনের পায়ে পুশ করে, তারপর স্ট্রং ফুটে পুশ করে আমরা ব্লক থেকে বেরিয়ে যেতে পারবো। এরপরে হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের বিভিন্ন সারফেস, কোথাও ম্যাট, কোথাও টার্ফ, কোথাও ঘাস, গ্রাস, তো এই যে বিভিন্ন আমাদের সারফেস, এই বিভিন্ন সারফেস অনুযায়ী আমাদের কেসের স্পাইকটাকে আমাদের সাজাতে হবে যেন ফ্রিকশনটা ভালো হয়। যত ফ্রিকশন ভালো হবে, তত আমার ব্যালেন্স ভালো হবে, তত আমি মাসুলে পাওয়ার পাবো। এরপরে হচ্ছে সিজি পজিশন। সিজি পজিশন অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর স্টার্টিং ফেজের। সেটা হলো অন ইওর মার্ক সেট বলার পরে আমরা যখন স্টার্টিং লাইনের পিছনে হাতটা রাখি, তখন শরীরটাকে সেট বলার সাথে সাথে উঁচু করে, তার সাথে সাথে সিজি পজিশন মানে আমাদের নাভিটাকে আমরা যদি স্টার্টিং লাইনের বাইরের দিকে নিয়ে যেতে পারি, তাহলে টোটাল মোমেন্টামটা আমার চলে যাবে সামনে। এই সময় যদি সিগন্যাল সাউন্ডটা আমরা পাই, তাহলে দ্রুত ব্লক থেকে বেরিয়ে যেতে পারবো। আমরা স্টার্টিং ফেজ নিয়ে আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব অ্যাক্সেলারেশন ফেজ নিয়ে। অ্যাক্সেলারেশন ফেজের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে স্ট্রাইড এবং লেন্থ ফ্রিকোয়েন্সি। তো এই যে অ্যাক্সেলারেশন ফেজ, এই ফেজটি হলো গতিবৃদ্ধির ফেজ। কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই ফেজকে প্রভাবিত করে। স্ট্রাইড লেন্থ এবং ফ্রিকোয়েন্সি গতিবৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। প্রথম 10 থেকে 12 মিটার পর্যন্ত স্ট্রাইড লেন্থ কম থাকে, এরপর 20 থেকে 35 মিটারের মধ্যে স্ট্রাইড লেন্থ এবং ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হয়ে যায়। তখনই একজন খেলোয়াড় তার সর্বোচ্চ গতি অর্জন করতে সক্ষম হয়। এরপরে কি আছে আমরা একটু দেখে নিই। বডি অ্যাঙ্গেল। বডি অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা স্টার্টিং এর সময় বডি অ্যাঙ্গেল দেখেছিলাম 45 ডিগ্রি, কিন্তু আমি যখন অ্যাক্সেলারেশন ফেজে যাব, তখন আমার বডি অ্যাঙ্গেলটাকে যদি 60 ডিগ্রি ধরে রাখতে পারি, তাহলে আমাদের অ্যাক্সেলারেশন ফেজটা খুব ভালো হবে, অর্থাৎ দ্রুত আমাদের ফ্রিকোয়েন্সি আমরা বাড়িয়ে নিতে পারবো এবং স্ট্রাইড লেন্থটাকে বৃদ্ধি করতে পারবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যান্ড সুইং। হ্যান্ড সুইং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা হ্যান্ড সুইং কেন করি? যত দ্রুত হ্যান্ড সুইং করব, তত আমার ফ্রিকোয়েন্সি, পায়ের ফ্রিকোয়েন্সিটা বাড়বে। আবার পক্ষান্তরে একটা জিনিস মনে রাখবে, হ্যান্ড সুইং করার সময় হাতটা আমরা যত উপরের দিকে তুলবো, তত বেশি ডাউনওয়ার্ড ফোর্সটা প্রভাব ফেলবে। এই জন্য আমরা কখনোই হাতটাকে বেশি মাথার উপরে তুলবো না। আমরা শোল্ডার হাইট থেকে কান ম্যাক্সিমাম এই হাইট পর্যন্ত হাতটাকে তুলবো। ডানের ছবিতে দেখেন উসাইন বোল্ট কিন্তু মাথার উপরে হাত তুলেনি। তো আমরা অনেকেই মাথার উপরে হাত তুলি, আমরা জানি না তাই। তো মাথার উপরে অর্থাৎ এলবো যত আমি হাই করব সামনের দিকে, তত বেশি ডাউনওয়ার্ড ফোর্স আমার কাজ করবে, অর্থাৎ হরিজন্টাল ফোর্স তখন কমে যাবে, সামনের দিকে আমি তখন স্লো হয়ে যাব। এই জন্য আমরা উপরের দিকে কম নেব, কিন্তু পিছনের দিকে এলবোটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাতে আমার হরিজন্টাল ফোর্সটা বেড়ে যাবে। এরপরে কি আছে সেটা একটু দেখি।
এরপরে যেটা রয়েছে সেটা হলো ফ্রিকশন। ফ্রিকশনের কথা আমরা আগেই বলেছি যে বিভিন্ন সারফেস অনুযায়ী আমার স্পাইকটাকে ইউজ করতে হবে। এরপরে রয়েছে নি এবং ফুট পজিশন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেটা হলো আপনারা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন, আপনি যদি ফুট পজিশনটাকে প্যারালাল সোজা রাখতে পারেন তাহলে আপনার লেন্থটা বেড়ে যাবে ফুটের, এবং যদি আমি ফুটটাকে এরকম প্যারালাল সোজা না রেখে সাইডে বাঁকা করে ফেলি পাটাকে, পায়ের পাতাটাকে, তাহলে প্রতি স্টেপে আমার অনেকখানি লেন্থ কমে যাচ্ছে। দেখেন এই ছবিটাতে যে প্যারালাল ফেলে আমার জুতোটা যেখানে ছিল যতটা লেন্থ পেয়েছি আমি, কিন্তু ডান দিকে আমি যদি লাইন থেকে বের করে দিই, বাঁকা করে ফুটটা ফেলি, পাটা ফেলি, পায়ের পাতাটা ফেলি, তাহলে কি হচ্ছে অনেকখানি লেন্থ কমে যাচ্ছে। তাহলে আমি 100 মিটার স্প্রিন্ট করতে গেলে আমার টাইমিংটা অবশ্যই বেড়ে যাবে। আর ডান দিকে যেটা হলো আমরা আরেকটা বিষয় দেখেছি, সেটা হলো আমি যদি প্যারালালি একই লাইনে আমার হাঁটু ফুট পজিশনটাকে স্টেপগুলি আমরা নিতে পারি, তাহলে আমার বডির যেই রেঞ্জ, বডির যে বেজ, এই বেজটা কমে যাবে। আমাদের বেজটা আমরা যত কমাতে পারবো, হ্যান্ড সুইং থেকে শুরু করে স্টেপ আউট থেকে শুরু করে আমরা আমাদের বেজটা যত ছোট করে নিতে পারবো, কমে নিতে পারবো, তত ইয়ার রেজিস্ট্যান্সটা আমাকে বাধা দেবে কম, তো আমার স্পিডটা বেড়ে যাবে। ডান দিকের চিত্রে দেখেন আমার স্টেপটা বাইরে ফেলেছি, তাতে হয়েছে কি আমার বেসটা বড় হয়ে গেছে। এই বেসটা বড় হয়ে যাওয়াতে কি হবে, আমার ইয়ার রেজিস্ট্যান্সটা ধাক্কা দেবে বেশি, তাতে আমি স্লো হয়ে যাব। এরপরে যেটা রয়েছে অ্যাক্সেলারেশন ফেজের পরে লেন্থ অফ অ্যাক্সেলারেশন ফেজ। আমাদের অ্যাক্সেলারেশন ফেজের লেন্থটা কতটুকু পর্যন্ত হতে পারে। তো এখানে আমরা দেখেছি যে স্টার্টিং এর সময় 0 থেকে 10 ইয়ার্ডস বা 12 ইয়ার্ডস অথবা মিটার, তারপরে 10 থেকে 20 ইয়ার্ডস বা মিটার, অথবা 20 থেকে 40 ইয়ার্স মিটার। এখানে 3টা অংশে ভাগ করে দেখানো হয়েছে, এই কারণে বডিটা ক্রমান্বয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। হ্যাঁ, তো কোন অংশে কতটুকু বডি উপরের দিকে উঠছে সেটা এখানে দেখানো হয়েছে। প্রথমেই আমরা আমাদের স্পিড তো পাই না, প্রথমে আমাদের লেন্থ এবং ফ্রিকোয়েন্সিও ভালো হয় না, ধীরে ধীরে আমরা আমাদের স্পিড, লেন্থ এবং ফ্রিকোয়েন্সি ভালো করার চেষ্টা করি। এরপরে কি আছে দেখি। এরপরে বন্ধুরা রয়েছে, আমরা স্টার্টিং ফেজ শেষ করেছি, তারপরে অ্যাক্সেলারেশন ফেজ, এবার আমাদের মেইনটেনেন্স ফেজ। এই মেইনটেনেন্স ফেজটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তার কারণ আমি এই মেইনটেনেন্স ফেজটাকে যত ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবো তত আমার টাইমটা কমে আসবে। এই ফেজ হলো ম্যাক্সিমাম রানিং স্পিডকে ধরে রাখা, অর্থাৎ মেইনটেনেন্স ফেজ যত দীর্ঘ হবে রানিং টাইমও তত কমে আসবে। সাধারণত স্ট্রাইড লেন্থ এবং ফ্রিকোয়েন্সির উপরই টোটাল রানিং টাইমিং নির্ভর করে। সাধারণত 50 থেকে 60 মিটার পর্যন্ত যদি সর্বোচ্চ গতি ধরে রাখা সম্ভব হয় তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে, কারণ শুরুতে যেমন গতি ক্রমান্বয়ে বাড়তে থাকে, শেষের দিকেও তেমন গতি ক্রমান্বয়ে কমতে থাকে, অর্থাৎ অ্যাক্সেলারেশন যেমন হয় ডিসেলারেশনও তেমন হয়। এই কারণেই আমাদের এই মেইনটেনেন্স ফেজটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। এরপরে যেটা রয়েছে বডি অ্যাঙ্গেল। তো থ্রু আউট দ্য রেস যতক্ষণ আমরা মেনটেন করার চেষ্টা করব নিজের স্পিডটাকে, তখন আমি যদি আমার বডি অ্যাঙ্গেলটাকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারি তাহলে এই মেনটেনেন্স ফেজটা আমি খুব ভালোভাবে, সফলভাবে, আমি সহজভাবে এটাকে মেনটেন করতে পারবো। তার সাথে সাথে একটা কথা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সেটা হলো সিজি পজিশন। আমি যখন স্ট্রাইড নেব তখন আমার সিডি পজিশন যেন কখনোই নিচের দিকে নেমে না যায়, অর্থাৎ আমি যেন কুজা হয়ে না যাই। তাহলে কি হবে, গ্র্যাভিটেশন, ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশন ফোর্সের কারণে আমার মুভমেন্টটা স্লো হয়ে যাবে। এর পরবর্তীতে কি রেখেছি দেখো, লেন্থ অফ মেইনটেনেন্স ফেজ। সো আমি যে মেইনটেইন করছি এই মেইনটেনেন্স ফেজের লেন্থটা কেমন হতে পারে, আমি টোটালটাই এভারেজ এখানে দেখানোর চেষ্টা করেছি। অ্যাক্সেলারেশন ফেজ 30 মিটার পর্যন্ত, তারপরে ম্যাক্সিমাম স্পিড 30 থেকে 60 মিটারের মধ্যে হয়, এবং এইটা আবার মেইনটেইন করতে পারি আমরা ম্যাক্সিমাম 60 থেকে 100 মিটার পর্যন্ত। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যদি আমরা ধরে রাখার, এই ইকুয়েশনটা যদি আমরা ধরে রাখার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের টাইম অটোমেটিক্যালি কমে যাবে। এরপরে রয়েছে মেইনটেনেন্স ফেজ আমাদের হয়ে গেছে। এবার আমরা
আসছি ফিনিশিং বা ফলো থ্রো। শেষ যে আমাদের কাজ ডিসেলারেশন হয় যখন, তার সাথে ফলো থ্রো, সেখানে আমাদের প্রথমেই কি রয়েছে সেটা একটু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। ফিনিশিং এবং ভালো ফলো থ্রো, ফিনিশিং এবং ফলো থ্রো 100 মিটার স্প্রিন্টের সর্বশেষ অংশ। ভালো ফিনিশিং দিতে হলে ফিনিশিং লাইনে সর্বোচ্চ গতি বিদ্যমান থাকতে হবে। এই সময় টর্স করার সময় বডি অ্যাঙ্গেল 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত যদি আমরা রাখতে পারি, তাহলে পরে আমাদের এই সর্বোচ্চ গতিটা আমরা টর্স করতে সক্ষম হতে পারি। আবার ফিনিশিং এর সর্বোচ্চ গতি রাখতে গেলে 110 থেকে 120 মিটার পর্যন্ত টার্গেট নিয়ে দৌড়াতে হবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি বারবার যেটা বলছি, অ্যাঙ্গেল অফ বডি খুবই ইম্পর্টেন্ট বিষয়। যে আমি যদি 45 থেকে 50 ডিগ্রির মধ্যে বডি অ্যাঙ্গেল রেখে ফিনিশিং এর দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে পরে আমার রেঞ্জ অফ মোশনটা বেড়ে যাবে, আমি দ্রুত ফিনিশিং এ পৌঁছাতে সক্ষম হবো। এই জন্য এই অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। শুরুর সময় যেমন আমরা 45 বলেছিলাম, ফিনিশিং এ 45 থেকে 50 ডিগ্রির মধ্যে আমাদের ফিনিশ করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফলো থ্রো। ফলো থ্রোটা দেখেন, ফলো থ্রো হচ্ছে আমি 100 মিটার দৌড়াচ্ছি, তো 100 মিটারই আমি যদি টার্গেট করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি, তাহলে কখনোই আমি ফুল স্পিড 100 মিটার ক্রস করতে পারবো না। তার কারণ আমরা ডিসেলারেশন লাস্টের দিকে আমাদের যে ডিসেলারেশন হয় সেখানে গতি কমে যায়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই 100 মিটার যদি আমাদের ডিস্টেন্স হয়, তাহলে পরে আমাদের অবশ্যই 110 থেকে 120 বা 115 মিটার টার্গেট নিয়ে আমাদের দৌড়াতে হবে। আমি যদি 110 মিটার টার্গেট নিয়ে দৌড়াই, তাহলে পরে অবশ্যই আমি 100 মিটার যখন ক্রস করব, তখন আমার ফুল স্পিডটাই থাকবে। আদারওয়াইজ 90 ডিগ্রির কাছে এসে আমার বডি স্লো হয়ে, মুভমেন্ট স্লো হয়ে যাবে। এই জন্য অবশ্যই মনে রাখবেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, যখন আমরা ট্রেনিং করব তখন আমরা কমপক্ষে যেন 110 মিটার টার্গেট নিয়ে দৌড়ানোর চেষ্টা করি। 110 মিটার টার্গেট নিয়ে দৌড়ালে 100 মিটার আমাদের ফুল স্পিড থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওটি কয়েকবার রিভিউ করে করে দেখবে, তাহলে তোমাদের কিভাবে গতির সাথে 100 মিটার স্প্রিন্টের টাইম কমানো যায় তা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো আমরা আজকে যে বিষয়গুলি আলোচনা করলাম, এগুলি সব যদি আমরা ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি, তাহলে একটা মানুষের টপ স্পিড আসার সাথে সাথে, টপ স্পিড কিন্তু সবারই প্রথমে আসে না, যারা প্র্যাকটিস করে না বা ট্রেনার না, তাদের টপ স্পিডটা আসে না। তো প্র্যাকটিস করে করে তার যে টপ স্পিড, সেটা আসার পরেও যদি আমি টাইমিং আমার ভালো না হয়, তাহলে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ট্রেনিং করে করে আমরা এই কাজটা করতে পারি খুব সহজেই। এরপরে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফর্মুলা অফ স্প্রিন্টার। হ্যাঁ, কি ফর্মুলা ইউজ করে আমরা ভালো স্প্রিন্ট হতে পারি, অর্থাৎ আমার টাইম কতটুকু হবে, আমার টাইমকে বাড়ানোর জন্য কি করতে হবে, এই বিষয়গুলি নিয়ে একটি ম্যাথমেটিক্যাল আমাদের একটা আলোচনা আছে এখানে। সেটা কি, যে ফর্মুলা অফ স্প্রিন্টার। ফর্মুলা 1 এ দেখেন, যারা একটু বেশি গতি সময় দূর ডিস্টেন্সে রান করে, যাদের টাইম মিনিটে কাউন্ট করা হয়, তাদের জন্য যে ফর্মুলা, সেটা হলো ফিনিশিং টাইম ইকুয়াল টু রানিং ডিস্টেন্স বাই স্ট্রাইড লেন্থ ইনটু নাম্বার অফ স্টেপস পার মিনিট। আর যারা সেকেন্ডে ফিনিশ করে, অর্থাৎ 100 মিটার, 200 মিটার, 400 মিটার, এদের জন্য যে ফর্মুলা 2, সেটা হচ্ছে ফিনিশিং টাইম সমান রানিং ডিস্টেন্স বাই স্ট্রাইড লেন্থ ইনটু স্টেপস ফ্রিকোয়েন্সি। এখন কথা হলো, আমরা নাম্বার অফ স্টেপটা কাউন্ট করতে পারি, কিন্তু স্ট্রাইড লেন্থ এবং স্টেপ ফ্রিকোয়েন্সি আমরা কি করে বের করব? হ্যাঁ, এর জন্য দুটো আলাদা ফর্মুলা রয়েছে। স্ট্রাইড লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে রানিং ডিস্টেন্স বাই টোটাল স্টেপস, অর্থাৎ যতটুকু দূরত্ব আমরা দৌড়াবো তার সাথে টোটাল স্টেপ কাউন্ট করে দিলে যেটা বেরোবে সেটাই স্ট্রাইড লেন্থ। এবং ফ্রিকোয়েন্সি বের করব কিভাবে, না তো রানিং ডিস্টেন্সের সাথে আমরা ফিনিশিং টাইমের সাথে স্ট্রাইড লেন্থকে গুণ করে দেব, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সমান রানিং ডিস্টেন্স বাই ফিনিশিং টাইম ইনটু স্ট্রাইড লেন্থ। তো এই হলো আমাদের ফর্মুলা। এগুলো আমরা কেন করব? কারণ আমাদের দ্রুত টাইমিংটাকে ঠিক করার জন্য
এবং টাইমিংটা কত হচ্ছে এটা আমরা যদি আগে থেকে নির্ধারণ করতে পারি তাহলে আমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। মূলত স্ট্রাইড লেন্থ এবং ফ্রিকোয়েন্সি টাইমিং কমানোর জন্য সবচেয়ে বেশি প্রধান মুখ্য ভূমিকা পালন করে। তো আমাদের ট্রেনিং সিচুয়েশনে এই দুটো জিনিসের উপরে বেশি করে মনোযোগ দিতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল 100 মিটার ফিনিশিং টাইম ক্যালকুলেশন অফ উসাইন বোল্ট ইন সেকেন্ড। আমরা জানি উনি দৌড়েছেন 100 মিটার, তার স্ট্রাইড লেন্থ ছিল 2.44, ফ্রিকোয়েন্সি ছিল 4.28, টোটাল স্টেপ 41। তাহলে তার টোটাল রানিং টাইম হচ্ছে 100 বাই ফর্মুলা অনুযায়ী আমরা ফিনিশিং এর ফর্মুলা কি পেয়েছিলাম, টোটাল ডিস্টেন্স বাই স্ট্রাইড লেন্থ ইনটু স্টেপ ফ্রিকোয়েন্সি। তো সেখানে টোটাল ডিস্টেন্স 100 মিটার আর বাই স্ট্রাইড লেন্থ হচ্ছে 2.44 ইনটু স্টেপ ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.28। সো টোটাল আমরা ইকুয়েশনটা করলে দেখতে পাবো 9.58। এই 9.58 হলো উসাইন বোল্টের সর্বোচ্চ রেকর্ড। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্যালকুলেশনগুলি যদি ভালো করে মনে রাখো, করতে পারো, তাহলে তোমাদের ফ্রিকোয়েন্সি এবং স্ট্রাইড লেন্থ বৃদ্ধি করা সহজ হবে, টাইমিংটাকে কমিয়ে আনতে সহজ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা স্প্রিন্টারদের জন্য। এরপরে যেটা রয়েছে, কিছু স্পেশাল নোট আমরা দেব তোমাদের। দেখো, মেক এ পিরিয়ডাইজেশন। প্রথমে একটা পিরিয়ডাইজেশন তৈরি করো। পিরিয়ডাইজেশনটা কি না, তো আমাদের 1 বছর হোক, 3 মাস হোক, 6 মাস হোক, আমাদের যে কম্পিটিশনকে সামনে রেখে যতটা সময় আমার আছে সেই সময়টাকে আমরা যদি এভাবে বিভিন্ন অংশে ভাগ করে প্রিপারেটরি ফেজে জেনারেল প্রিপারেশন, স্পেশাল প্রিপারেশন। জেনারেল প্রিপারেশন মূলত ফিটনেসকে নিয়ে করা হয়, স্পেশাল প্রিপারেশন মূলত স্কিল ওরিয়েন্টেড। এরপরে কম্পিটিটিভ ফেজকে আমরা প্রি কম্পিটিশনে যাই। প্রি কম্পিটিশন মানে কম্পিটিটিভ এক্সারসাইজগুলি এর মধ্যে রয়েছে। এরপরে আমাদের মেইন কম্পিটিশন হবে। কম্পিটিশন শেষের পরে আমরা ট্রানজিশনাল পিরিয়ডে চলে যাব। ট্রানজিশনাল পিরিয়ড মানে রেস্ট না, কিন্তু এটাকে বলে অ্যাক্টিভ রেস্ট। তো আমরা কিছু না কিছু করব। যদি আমি অ্যাথলেট হই, আমি ফুটবল খেলতে পারি, আমি হ্যান্ডবল খেলতে পারি, আমি বাস্কেটবল খেলতে পারি, অর্থাৎ আমি ফানি গেম গুলি খেলতে পারি। এগুলি হলো ট্রানজিশন পিরিয়ড, কারণ শরীর যেন অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, তো এখানে আমরা দুটো সাইকেল দেখছি, ম্যাক্রো সাইকেল এবং মাইক্রো সাইকেল। ম্যাক্রো হলো লং টার্ম, মিনিমাম 1 বছরের একটা কোর্স, এটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে সাজিয়েছি। তার সাথে মাইক্রো সাইকেল, অর্থাৎ প্রতিদিন বা প্রতি উইকে আমরা কি করব সেগুলি এখানে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ লিখে সারা বছরের একটা প্ল্যান করে নিব। এটি হচ্ছে পিরিয়ডাইজেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ অ্যাথলেটসের উইক পয়েন্ট, অ্যাথলেটের ভালো পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, অ্যাথলেটের যেই বিষয়গুলি নিয়ে আমাদের বেশি সিস্টেমেটিক্যালি আগানো দরকার, তা আমরা সব ছকের মাধ্যমে যদি করে ধীরে ধীরে এই ছক অনুযায়ী টার্গেট নিয়ে লং টার্ম পরিকল্পনা নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। এরপরে যে বিষয়টি আছে পার্ট বাই পার্ট ট্রেনিং। আমি আগেই বলেছি যে আমরা আগে পিরিয়ডাইজেশন করে নেব, করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে আমরা অ্যাক্টিভিটি করব। পার্ট বাই পার্ট ধরে অ্যাক্টিভিটি না করে এক একদিন এক একটা করলাম, তাহলে কোনো লাভ হবে না। হ্যাঁ, সিরিয়ালি আমরা একটার পর একটা আমাদের কাজগুলি সম্পন্ন করতে থাকবো। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনফার্ম একটা অ্যাডাপ্টেশন অ্যান্ড প্রপোর্শনাল রিকভারি। অ্যাডাপ্টেশন এবং প্রপোর্শনাল রিকভারি খুব ইম্পর্টেন্ট। আমি যদি লোড দিই, লোড দেওয়ার পরে যতটুকু লোড দেব ঠিক সমপরিমাণ আমাকে রিকভারি দিতে হবে। লোড দেওয়ার পরে ফ্যাটিক হবে। যদি আমি সমপরিমাণ রিকভারি দিই, তাহলে তার পারফরমেন্স লেভেল হাই হবে, উপরে উঠবে। আবার আমি লোড দিলাম, আরেকটু বেশি লোড দিলাম আগের থেকে। প্রপোর্শনাল লোড বলেছি, আগে কম ছিল লোড, এরপরে লোডটা একটু বাড়িয়ে দিয়েছি, রিকভারিটাও বাড়িয়ে দিয়েছি, যার ফলে কি হয়েছে, পারফরমেন্স লেভেল আরো বেশি উপরে উঠে গেছে। অর্থাৎ লোড এবং রিকভারি খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যত বেশি লোড দিবে তত বেশি রিকভারি দিবে, তবে এমনি পারফরমেন্স লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সাধারণত 100 মিটার স্প্রিন্টারদের জন্য যেই ধরনের ব্যালেন্স ডায়েট খুব বেশি প্রয়োজন, তা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ডায়েটারি ফাইবার এবং ভিটামিন সি। এই খাদ্যগুলি একজন দ্রুত গতিসম্পন্ন
খেলোয়াড় যারা, অর্থাৎ যারা কিনা অ্যানারোবিক মুভমেন্ট করবে, তাদের জন্য এই ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই রেখেছি। এর পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব। আমাদের এসডি প্রেমিসেস এর উদ্দেশ্যই হলো ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্সের নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা। এটা একটা একাডেমিক এরিয়া, সেক্ষেত্রে তোমরা নিয়মিত ফলো করবে আমাদের এই ভিডিওটা, এবং আজকের এই ভিডিওটা বারবার তোমরা রিপ্লে করে করে দেখবে, তাহলে 100 মিটার স্প্রিন্টের পিছনে কি রহস্য লুকিয়ে আছে, কিভাবে আমরা টাইমিংটা নিয়ে আসতে পারবো, কিভাবে আমি আমার বিজয়টাকে ছিনিয়ে আনতে পারবো, সেই বিষয়টি আমরা অবশ্যই বুঝতে পারবো। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।